নাগরিকদের কোরবানি থেকে বিরত থাকতে বললেন মুসলিম দেশ মরক্কো। ট্রাম্পের সঙ্গে বাকযুদ্ধ, নিজের রাজনৈতিক দল গড়েছেন ইলন মাস্ক। আইসিসি বিচারকদের উপর মার্কিন নিষেধাজ্ঞা, ইউরোপ উদ্বিগ্ন। ইউক্রেনের খারকিভে রাশিয়ার সবচেয়ে বড় ড্রোন হামলা। পাকিস্তানে প্রায় 11 কোটি মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করছে। ঈদের আগে লেবাননে ইসরায়েলি বাহিনী সিরিজ বিমান হামলা চালিয়েছে। মার্কিন রাজনীতিতে নতুন এক বিস্ফোরণ, ইলন মাস্ক এবার গড়ে তুলবেন নিজস্ব রাজনৈতিক দল, দ্য আমেরিকা পার্টি। সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো, একদিন আগে মাস্ক ভোট নিয়েছিলেন নতুন দল দরকার কিনা। 80% মানুষ বলেছে হ্যাঁ দরকার। পরদিনে দলের নাম ঘোষণা। এতদিন ট্রাম্পের ঘনিষ্ঠ ছিলেন মাস্ক, এমনকি 2024 সালের নির্বাচনে ট্রাম্পের পেছনে $27 কোটি ব্যয় করেছেন তিনি। ট্রাম্প কৃতজ্ঞতা দেখিয়ে মাস্ককে দিয়েছিলেন একটি সরকারি দপ্তরের দায়িত্ব। কিন্তু কিছুদিন আগে একটি বাজেট বিল নিয়ে দুইজনের মধ্যে শুরু হয় তুমুল মতবিরোধ। ট্রাম্প সেটাকে বলেছিলেন ওয়ান বিগ বিউটিফুল অ্যাক্ট, মাস্ক একে বলেছেন জঘন্য। এর পরপরই পদত্যাগ, একে একে ফাঁস হতে থাকে ব্যক্তিগত অভিযোগ। ট্রাম্প বলেন ইলন মাস্ক তার উপকারে এত দূরে এসেছেন। মাস্ক বলেন ট্রাম্প তার সাহায্য না পেলে কখনো প্রেসিডেন্ট হতে পারতেন না। আন্তর্জাতিক বিচার ব্যবস্থায় নতুন উত্তেজনা, যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালতের 4 বিচারকের উপর। আর এই সিদ্ধান্তে কড়া প্রতিক্রিয়া জানালো ইউরোপীয় ইউনিয়ন। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং মার্কিন সেনাদের বিরুদ্ধে যুদ্ধ অপরাধ তদন্তে অগ্রসর হওয়ায় এই নিষেধাজ্ঞা বলে জানিয়েছে আল জাজিরা। নিষেধাজ্ঞার তালিকায় যারা আছেন উগান্ডা, পেরু, বেনিন এবং স্লোভেনিয়ার বিচারক। আইসিসি এটাকে দেখছে আদালতের স্বাধীনতার হস্তক্ষেপ হিসেবে। ইউরোপীয় ইউনিয়ন বলছে আইসিসি হচ্ছে বিশ্ব ন্যায় বিচারের প্রতীক। কমিশন প্রধান উর্সুলা বলেন আদালতের স্বাধীনতা রক্ষা করতে হবে। জাতিসংঘ মানবাধিকার প্রধান উদ্বেগ জানিয়ে বলেছেন বিচারকদের উপর নিষেধাজ্ঞা মানে আইনের শাসনের বিরুদ্ধে আচরণ। উল্লেখযোগ্যভাবে 2023 সালে আইসিসি গ্রেপ্তারি পরোয়ানা জারি করে নেতানিয়াহু এবং সাবেক ইসরায়েলি প্রতিরক্ষা প্রধান এবং হামাস নেতার বিরুদ্ধে। আর তখন থেকে শুরু হয় এই টানাপোড়েন। ইউরোপ বলছে আইনকে থামানো যাবে না, আর যুক্তরাষ্ট্র বলছে এটা একপাক্ষিক বিচার। ইউক্রেনের খারকিভ শহরে ইতিহাসের অন্যতম বড় ড্রোন হামলা। মাত্র 1.5 ঘন্টায় শোনা গেছে প্রায় 40টি বিস্ফোরণের শব্দ। খারকিভের মেয়র ইহোর তেরেখভ জানান রাশিয়া একসঙ্গে ছুড়েছে 48টি ড্রোন, 2টি ক্ষেপণাস্ত্র এবং 4টি গ্লাইডিং বোমা। হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে 18টি আবাসিক ভবন এবং আরো 13টি বাড়ি। এই হামলায় প্রাণ গেছে অন্তত 3 জনের, আহত হয়েছেন 21 জন। খারকিভের মেয়র বলেন এটি খারকিভ শহরের উপর রাশিয়ার সবচেয়ে বড় আঘাত। তিনি এটিকে বলেছেন উন্মুক্ত সন্ত্রাসবাদ। রাশিয়া দাবি করেছে এই হামলা ছিল সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে। তারা বলছে কিয়েভ সরকারের কথিত সন্ত্রাসের প্রতিশোধ হিসেবে এই পদক্ষেপ। তবে খারকিভে আতঙ্ক এখনো কাটেনি। নতুন হামলার আশঙ্কায় চলছে ক্ষেপণাস্ত্র সতর্কতা। শহর জুড়ে ছড়িয়ে পড়েছে উদ্বেগ আর অস্থিরতা। ঈদের দিনও গাজা রইল অন্ধকারে। ঈদের সকাল শুরু হয়েছে বিস্ফোরণ আর কান্নায়। ইসরায়েলি বাহিনীর অতর্কিত হামলায় গাজায় নিহত হয়েছেন অন্তত 42 জন। আল আকসা, আল নাসের, আল আহলি, আল শিফা হাসপাতালগুলো এসে জমা হচ্ছে একের পর এক দেহ। সবচেয়ে ভয়াবহ চিত্র খান ইউনুস এবং দাইর আল বালাহ শহরে। এমনকি ঈদের দিনও পর্যন্ত থামেনি ধ্বংসযজ্ঞ। আল জাজিরা প্রতিবেদক বলছেন গাজায় ঈদ মানে এখন বিষাদের দিন। ঈদের খুশির বদলে চারিদিকে ধোঁয়া, ধ্বংস এবং বাস্তুচ্যুত মানুষের আর্তনাদ। 19 মাস ধরে চলা এই যুদ্ধ কেড়ে নিয়েছে 42,000-এরও বেশি প্রাণ। আহত হয়েছে লক্ষাধিক, আর ঘর হারা লাখ লাখ মানুষ। বিশ্ব ব্যাংকের নতুন মানদণ্ড অনুযায়ী পাকিস্তানের প্রায় 45% মানুষ এখন দারিদ্র সীমার নিচে, অর্থাৎ 11 কোটিরও বেশি মানুষ যাদের দৈনিক আয় প্রায় $4.20 কম।
আর এর মধ্যে প্রায় 4 কোটি মানুষ চরম দারিদ্র্যে, যাদের আয় মাত্র $3 নিচে। অথচ আগের তুলনায় এই সংখ্যাটি ছিল অনেক কম। এবারের দারিদ্র্য সীমা নির্ধারিত হয়েছে 2021 সালের বৈশ্বিক জীবনযাত্রার ব্যয়ের ভিত্তিতে। নতুন হিসেবে দৈনিক $8.30 কম আয় করলে 80% মানুষে এখন দারিদ্র্য ঝুঁকিতে। বিশ্বব্যাংক জানালেন, এটি পাকিস্তানে কোনো হঠাৎ পতনের চিত্র নয়, বরং এটি আন্তর্জাতিক মাপকাঠির হালনাগাদ। এই পরিসংখ্যান মূলত আন্তর্জাতিক তুলনা এবং উন্নয়ন কৌশল নির্ধারণে সাহায্য করে। পাকিস্তানের জাতীয় দারিদ্র্য সীমা এখন আগের মতোই আছে এবং দেশীয় নীতিতে সেটি বিবেচ্য। লেবাননের রাজধানী বৈরুতে দক্ষিণ অঞ্চলে হঠাৎ শুরু হয় 1 ঘন্টার বিমান হামলা। ইসরায়েল দাবি করে হিজবুল্লাহ ড্রোন তৈরির কেন্দ্র ছিল তাদের লক্ষ্য। তবে প্রশ্ন উঠছে, যুদ্ধবিরতি চলাকালেও এমন কেন হামলা? ইসরায়েল জানায়, হামলার আগে তারা সাধারণ মানুষকে ওই এলাকা ছাড়ার সতর্কতা পাঠায়। তাদের ভাষায়, ভূগর্ভস্থ এক ইউনিট হাজার হাজার ড্রোন তৈরির কাজ করছিল। হিজবুল্লাহ এখনো এ নিয়ে কোনো মন্তব্য করেনি, কিন্তু লেবাননের প্রধানমন্ত্রী একে বলেছেন পরিকল্পিত আক্রমণ, বিশেষ করে ছুটির সময় এবং পর্যটন মৌসুমের ঠিক আগে। তিনি বলেন, এই হামলা শুধু মানুষ নয়, পুরো দেশের স্থিতিশীলতা এবং অর্থনীতিকে নড়বড়ে করে দিতে পারে। এদিকে লেবাননের প্রেসিডেন্ট এটিকে আন্তর্জাতিক চুক্তির লঙ্ঘন বলে মন্তব্য করেছেন। যদিও ক্ষয়ক্ষতি বা হতাহতের সুনির্দিষ্ট তথ্য এখনও পাওয়া যায়নি, তবে স্পষ্ট যে উত্তেজনা থামছে না। চুক্তির মাঝেও বাড়ছে অনিশ্চয়তা। এই বছর মরক্কো ঈদের চিত্র একটু ভিন্ন ছিল। সরকার বলছে কোরবানি করা যাবে না, কারণ কয়েক বছর ধরে দেশটিতে চলছে ভয়াবহ খরা এবং প্রাকৃতিক দুর্যোগ। এর প্রভাবে পশুর সংখ্যা কমে এসেছে আশঙ্কাজনকভাবে। রাজা ষষ্ঠ মোহাম্মদ ঘোষণা দিয়েছেন, এবার সাধারণ মানুষ কোরবানি করবে না, রাজ পরিবারের জনগণের পক্ষ থেকে কোরবানি সম্পূর্ণ করবে। এই ঘোষণা আসে ইসলামিক বিষয়ক মন্ত্রী পাঠ করা একটি চিঠির মাধ্যমে। ঈদে ছবি শেয়ার থেকে বিরত থাকারও আহ্বান জানিয়েছেন স্থানীয়রা। অর্থনীতিবিদদের মতে, মরক্কো এখনো ভুগছে বৈষম্য এবং সম্পদের অসম বন্টনে। এই সিদ্ধান্ত পশু সম্পদ রক্ষা এবং কৃষি খাতকে টিকিয়ে রাখার জন্য গুরুত্বপূর্ণ এক পদক্ষেপ। উল্লেখযোগ্য বিষয় হলো, এটা 1963 সালের পর প্রথমবার। 1963 সালে মরক্কোর প্রয়াত বাদশাহ হাসান যুদ্ধ এবং দুর্ভিক্ষের কারণে এই সিদ্ধান্ত নিয়েছিলেন। এ বছর মরক্কোর ঈদে নেই কোরবানির গরু, নেই আগের মতো ঈদের উৎসবের আমেজ।